জরাসুরের শরীর দিয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সে লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, বলে যাচ্ছে চোখ মুখ বিকৃত অর্ধগলিতাঙ্গে কি বিভৎস হাসি হাসছে দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। পেছনে তাকিয়ে দেখি অনেকেই এ দৃশ্য সহ্য না করতে পেরে কখন নিঃশব্দে পুজো মণ্ডপ শূন্য করে চলে গিয়েছে। সেই শূন্যতার মধ্যে কেবল একটু একটু বাদে বাদে উঠছে নামছে নিবারণ কামারের রামদা। তারও চোখ জরাসুরের মতো লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে চকচকে ঘাম। বাংলা সাহিত্যের কিছু ভয়, কিছু রহস্য, কিছু সত্য ঘটনা, কিছু আড্ডা, কিছু প্রেম দিয়েই সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গপ্প টপ্প। গপ্পটপ্পতে আজকের গপ্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ ও জরাসুর। আজকে গল্প পাঠে আমি এবং গল্পে তারানাথের চরিত্রের রুদ্র। এছাড়াও গল্পে অন্যান্য চরিত্রে রয়েছে সুমিত, দীপাঞ্জন, রক্তিম ও কাকন। তাহলে শুরু করা যাক। সন্ধ্যার আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলার গল্প বলবেন, শুনতে ইচ্ছা করছে। দেখলাম তারানাথের চোখ কেমন সপ্রিল আর ভাষা ভাষা হয়ে এসেছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। কিশোরী বলল, যা ইচ্ছে বলুন, তুচ্ছ ঘটনাও আপনার বলার গুণে ভালো লাগে। আচ্ছা, আপনার পরবর্তী জীবন যে এরকম হবে, ছোটবেলায় তার কি কোনো আভাস পাননি? উত্তরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেট ফুরিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ কিশোরী বেরিয়ে গিয়ে মোড়ের দোকান থেকে এক বাক্স সিগারেট এনে তারানাথের সামনে নামিয়ে রাখল। একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে তৃপ্ত মুখে ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, সত্যি কথা বলতে কি, আজ দুদিন একটা পয়সাও আমদানি হয়নি। না হাত দেখা, না সস্তায়ন, না অন্য কিছু। সংসারে নৌকো একেবারে বালির চড়ায় গিয়ে ঠেকেছে। তাই আর লজ্জা করলাম না, সিগারেটটা চেয়েই নিলাম। কিশোরী বলল, পৃথিবীতে কিছু না দিলে কিছু পাওয়া যায়। গল্প শোনারও একটা দক্ষিণা আছে বই কি। আপনি রোজ রোজ গল্প বলবেন আর পরিবর্তে আমরা কিছুই দেব না। তারানাথ হেসে বলল, ভালো, তোমার দেওয়াটা তুমি সুন্দর কথা দিয়ে ঢেকে দিলে। ফাঁকিটা ধরতে পারলাম বটে, তবুও আমার নেওয়ার লজ্জাটা ঢাকা পড়ল। বেশ, কথকের দক্ষিণা বলেই নিলাম না হয়। বাইরে শেষ বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানলা দিয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে। কোথায় গেল সেই সব সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছোটাছুটি করে বেড়াবার দিনগুলো। আরে এখন কোথায় পড়ে আছি দেখো, নোংরা পরিবেশে, ঘরের মধ্যে দিনের বেলা অন্ধকার, নর্দমা থেকে পাখের গন্ধ ভেসে ভেসে আসে সারাদিন। না, সেসব দিন আর ফিরবে না, ফিরেও না। তারপর সবকিছু ঝেড়ে ফেলবার ভঙ্গিতে হাত পা নেড়ে তারানাথ বলল, যাক, যা গিয়েছে তা তো আর ফিরবে না, বরং আমার স্মৃতিতেই সমস্ত উজ্জ্বল হয়ে থাক। সিগারেট শেষ করে ছাইদানি হিসেবে ব্যবহৃত একটা নারকেল মালার মধ্যে গুজে দিয়ে তারানাথ বলতে শুরু করলো, একটা ঘটনা বলি শোনো। বহুদিন আগেকার কথা, আমার বয়স 8-9 বছরের মতো হবে। একে ঠিক অলৌকিক বা অপ্রকৃত ঘটনা বলা যায় কি না জানি না,
কারণ ব্যাহত তেমন কাণ্ড কোনো ঘটেনি, তবে হ্যাঁ, শ্রেণী বিভাগ না করতে পারলেও গল্পটা তোমাদের বেশ ভালোই লাগবে। তোমরা তো জানো আমি গ্রামের ছেলে, বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদার তো ছোটখাটো একটা তালুকই ছিল। আমি সংসারী হওয়ায় আমার দুই ভাই বাবার মৃত্যুর পর সব নষ্ট করে ফেলে। ঠাকুরদা ছিলেন ভারী রাশভারী মানুষ, সমস্ত বৈষয়িক ব্যাপার তিনিই দেখতেন। তিনি বেঁচে থাকতে বাবা কেবল মাছ ধরে বেড়াতেন, আর তেমন কিছু করবার ছিল বলে মনে হয় না। ঠাকুরদা যে কেবল পয়সা চিনতেন বা মামলা করে বেড়াতেন তা নয়, তার ঘরে অনেকগুলো সেকেলে ধরনের আলমারিতে ঠাসা ছিল নানা ধরনের বই, হাতে লেখা পুঁথি ছিল কত। তখন বুঝবার বয়স হয়নি, এখন আন্দাজ করতে পারি কি অমূল্য সম্পদ ছিল সেই সব বই। কিন্তু সে সমস্ত আমার ভাইয়েরা নষ্ট করেছে। এ কোথা দিয়ে নিয়ে গিয়েছে তার বলা সম্ভব নয়। রোজ রাত্রিরে ঠাকুরদা লণ্ঠনের আলোয় বসে পড়াশুনো করতেন। কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন বোঝা যেত যে সে বিষয়ে যিনি বলছেন তাতে তার গভীর জ্ঞান আছে। নিদারুণ ব্যক্তিত্ব ছিল। কারো সঙ্গে মতবিরোধ হলে তিনি ঝগড়াও করতেন না, যুক্তিও দেখাতেন। কেবল মুখ থেকে ফড়শির নলটা নামিয়ে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন, তাতেই কাজ হতো। আমি ছিলাম সবার আদরের ছেলে। কাকারা তখনও বিয়ে করেন, আমার ভাইয়েরাও জন্মায়নি। কোনো কিছু ভাগ করে নেওয়ার অভ্যাস তখনও হয়নি। এই সময় আমাকে নিয়ে বাড়িতে খুব বিব্রত হয়ে পড়ল সবাই। বললাম, কেন? তারানাথ বলল, সেইটাই গল্প, মন দিয়ে শোন। 8 বছর বয়স থেকে আমার হঠাৎ এক অদ্ভুত জ্বর আরম্ভ হলো। খেলাধুলো করে এসে রাত্রিরে ঠাকুমার পাশে শুয়ে রূপকথা শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গা যেন গরম গরম লাগছে। হাতের উল্টো দিক দিয়ে কপাল আর গলা দেখে বললেন, হ্যাঁ, তোর বেশ জ্বর হয়েছে। কি করে হলো? চুরি করে আচার খেয়েছিলি নাকি? বললাম, না তো। তাহলে জ্বর হলো কেন? যাকে আজ রাত্রিরে তোর ভাত খেয়ে কাজ নেই, দুধ সাবু করে দিচ্ছি, খেয়ে শুয়ে থাক। কাল দুপুরে রুটি খাবি। শরীর একটু টেনে গেলে জ্বর কমে যাবে এখন। কিন্তু পরপর 3 দিন রোগীর পথ করার ফলেও জ্বর কমল না। তখনকার যুগে লোকে কথায় কথায় ডাক্তার দেখাতো না, আর গ্রামে গঞ্জে অত ডাক্তারই বা কোথায়। বাবা কেবল একবার বলল, ছেলেটা বড় দুষ্টু হয়েছে, টোটো করে ঘুরে অসুখটা বাঁধালো। ওকে একটু শিউলি পাতার রস খাইয়ে দিও তো। মোটের উপর সেও আমার অসুখটাকে বিশেষ আমল দেয়, দেবার কথাও নয়। জ্বর জারি বাচ্চাদের হয়েই থাকে, আবার সেরেও যায়। কিন্তু 3 দশেক বাদেও যখন আমার জ্বর কমলো না, তখন সবার নজরে পড়ল। ঠাকুরদার কানে সহসা সংসারের কোনো খবর পৌঁছায় না। নিজের ঘরে বইপত্র আর দলিল দস্তাবেজ নিয়ে মগ্ন থাকেন। আমার জ্বরের 10ম দিনে ঠাকুরদা এসে খাটের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে গায়ের উত্তাপ দেখলেন। ঠাকুমা লম্বা ঘোমটা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তাকে বললেন, আগে আমায় খবর দাওনি কেন? তারপর বাবার দিকে ফিরে বললেন, কাল সকালে উঠে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। বাবা ক্ষীণ স্বরে বললেন, আগে জীবন ডাক্তার? হ্যাঁ, ঘোড়ার গাড়ি করেই নিয়ে আসবে। আরো আগে আনা উচিত ছিল। টাইফয়েডে দাঁড়ালে কি হবে ভেবে দেখেছো? বাবার মুখ শুকিয়ে গেল। তখন টাইফয়েড একটা কালান্তক রোগ বলে গণ্য হতো। ব্যাকটেরিয়া ফাজ আবিষ্কার হয়নি।
শুধু জল চিকিৎসা হতো। বাবা পরের দিনই দুপুরের মধ্যে শহর থেকে একটা বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে, পেট টিপে, জিভ দেখে এবং মা ঠাকুমাকে অনেক প্রশ্ন করে তারপর বললেন, টাইফয়েড হয়েছে বলে তো মনে হচ্ছে না। ম্যালেরিয়া? হুম, কাঁপুনি নেই, লিভার টিভারও নয়। জ্বর তো দেখছি একইভাবে বেড়ে চলেছে, ছাড়ছে না। ম্যালেরিয়াও নয়। তাহলে? এক্ষুনি কিছু বলতে পারছি না, আরও কয়েকদিন দেখতে হবে। এক কাজ করুন, একটা থার্মোমিটার কিনে রাখুন, রোজ 3-4 বার জ্বর দেখে লিখে রাখবেন। আপাতত একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেটা খেয়ে কেমন থাকে জানালে তারপর আবার দেখা যাবে। অর্থাৎ আন্দাজে চিকিৎসা শুরু হলো। এই সবে আরম্ভ। এরপরে কত যে ডাক্তার এলো আর কত যে ওষুধ খেলাম তার ইয়ত্তা নেই। পেটের মধ্যে ডাক্তারখানা খুলবার জোগাড় করে ফেললাম, কিন্তু বিচিত্র জ্বর কিছুতেই কমলো না। প্রায় 2 মাস হয়ে গেল। আমি তখন হাড় রোগা হয়ে গিয়েছি। মুখের ভেতর একটা তেতো স্বাদ যেন সবসময় থাকে। জানলার ধারে শুয়ে শুয়ে দেখি গ্রামের হরিণ, রামু, শিবেন সবাই গুলতি হাতে পাখি মারতে যাচ্ছে, কিংবা ছিপ দিয়ে চৌধুরীদের পুকুরে মাছ ধরতে চলেছে। আমাকে দেখে ওরা জিজ্ঞেস করে, কিরে, জ্বর কমলো? আমি মাথা নাড়ি, ওরা চলে যায়। মা ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের মধ্যে কেমন করে। এর ভেতর একদিন তিনি কলকাতা থেকেও বড় ডাক্তার ধরে আনলেন। সবই হলো, কিন্তু আমার অসুখ সারল না। জ্বর খুব, ছেড়ে তো যায় না একেবারে। ওহ, সে বড় ভয়ানক সময় গিয়েছে গো। একদম কাহিল হয়ে গিয়েছিলাম। বিছানা থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা পর্যন্ত ছিল। প্রথম দিকে ঠাকুমা কোলে করে বাথরুমে নিয়ে যেত, তারপর থেকে ওগুলো বিছানাতেই সারতে হতো। আমার কোনো মৃত্যু ভয় হয়নি, কারণ ওই বয়সে শিশু মৃত্যুকে চেনে না। কেবল খেলতে যেতে পারি না, বাড়ির থেকে বেরোতে পারি না বলে মন কেমন করতে লাগলো। একদিন কেবল ভয় পেয়েছিলাম। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছি। তখন আমার ঘুমোবার সময়ের কোনো ঠিক ছিল না। সব কেমন যেন উলট পালট হয়ে গিয়েছিল। সারাদিনই ঘুমিয়ে থাকা যায় তো, যখন তখন ঘুমিয়ে পড়তাম। একদিন বিকেলে জেগে উঠে দেখি আধো অন্ধকার ঘরে মা রয়েছে। ভয় পেয়ে বললাম, মা, কি হয়েছে? মা প্রথমে উত্তর দিতে পারলেন না। এখন বুঝতে পারি কান্নায় তার গলা বুঝে গিয়েছিল। উত্তর না পেয়ে চেঁচিয়ে উঠলাম, কি হয়েছে? তোমরা অমন করে তাকিয়ে রয়েছো কেন? ঠাকুমা এগিয়ে এসে আমার বুকের ভেতর জড়িয়ে ধরে বললেন, কিচ্ছু হয়নি, চিৎকার করছিস কেন বাবা? থাম, শরীর অস্থির করবে। মা কথা বলছে না কেন? পুজো করতে যাবে কি না, তাই এই তো চান করে এলো। আজ যে বৃহস্পতিবার, পুজো না করে কথা বলতে নেই। তখনকার মতো চুপ করে গেলাম বটে, কিন্তু আমার বালক মনে ঘটনাটা গভীর ছাপ ফেলল। জ্বরের ঘোরে ঘুম থেকে উঠলে এমনিতে মস্তিষ্ক যথাযথ কাজ করে না, তার উপর অন্ধকার ঘর, মায়ের অমনভাবে তাকিয়ে থাকা, এই প্রথম আবঝাভাবে অনুভব করতে লাগলাম আমার জটিল কিছু একটা হয়েছে, এবং সেজন্য বাড়িতে সবাই খুব চিন্তিত। 2 মাস হয়ে যাওয়ার পর ঠাকুরদা বাবাকে আবার কলকাতা পাঠালো। যে বড় ডাক্তার আমাকে একবার দেখে গিয়েছিলেন, তাকে আবারও আসার কথা বলা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমাকে নানাভাবে দেখলেন, নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন, তারপরে চুপ করে বসে রইলেন। খাটের এধারে ঠাকুমা দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, কেমন বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তার হাত জোর করে বলেন, আমাকে আর লজ্জা দেবেন না, আমি কিছুই বুঝতে পারছি না।
সব রকম পরীক্ষা হয়ে গিয়েছে, জ্বর ছাড়া আর কোনো অন্য উপসর্গ নেই। এই অবস্থায় কি চিকিৎসা করব? অন্য ডাক্তার হলে তো লজ্জা বাঁচানোর জন্য যা হোক কিছু একটা প্রেসক্রিপশন করে দিয়ে যেত, কিন্তু তা করতে আমার বিবেকে লাগে। অনেক অনুরোধেও তিনি ফি নিলেন না। বললেন, না মশাই, এখনো পুরোপুরি চশমখোর হয়ে উঠতে পারিনি। যদি একান্তই না ছাড়েন তবে আমার ফেরবার ভাড়াটা বরং দিন। গ্রাম্য বাঙালি পরিবারের যা বৈশিষ্ট্য, এরপর সবাই দৈব ওষুধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়বে, সেটাই স্বাভাবিক। নারায়ণপুরে কে নাকি ঠাকুর পেয়েছে, সেখানে গিয়ে ধন্না দিলে নাকি ওষুধ পাওয়া যায়। নারায়ণপুরে আমাদের গ্রাম থেকে প্রায় এই 20-25 মাইল দূরে। অন্য কেউ যে গেলে হবে না, রোগীকেও যেতে হতে হবে। তা অম্লসুরের বা মৃগীর রুগী যাই হলে গেল না কেন। কিন্তু 2 মাস ভুগে আমি তখন বিছানা ছেড়ে উঠতে পারছি না। আমি অতঃপর যাবো কি করে? বাবা ভেবে ভেবে উপায় বার করলেন। ঘোড়ার গাড়িতে যেতে পারবো না, কারণ ঝাঁকুনিতেই মরে যাবো তাহলে। বাবা বললেন, ওকে পালকিতে করে নিয়ে যাব। দাঁড়াও, পালকির ব্যবস্থা করি। পালকিতে আমাকে নিয়ে ঠাকুমা চললেন। বাবা ঠাকুরদা পিছন পিছন এলেন গরুর গাড়িতে। মন্দিরের ভেতর ঠাকুমার কোলে সারা রাত শুয়ে রইলাম। সেই সময় অতিরিক্ত ভুগে আমার যেন মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে। প্রায় রাত্রির বেলা আবোল তাবোল স্বপ্ন দেখতাম। এখানেও শেষ রাত্রিরে কি সমস্ত একটা হিজিবিজি স্বপ্ন দেখলাম, তার কোনো মাথা মুন্ডু নেই। এমনকি সকালে মনেও করতে পারলাম না। সেবায়েত সকালে জিজ্ঞেস করলো, কিছু আদেশ টাদেশ পেয়েছো খোকা? আদেশ কাকে বল? কাবড়ে গিয়ে বললাম, আগে না তো, তবে তো স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তা এখন মনে হচ্ছে না। তা যাকগে, সেবায়েত বলল, ওই দেখলেই হবে। কি সব পুজো দেওয়া হলো, একটা মাদুলি ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়েত কোষায় করে অনেকখানি চরণামৃত আমাকে হাঁ করে এনে খাইয়ে দিল। তাতে বহুদিনের ফুল ফলকে তার গন্ধ। আবার পালকি করে বাড়ি। মাদুলিতে কি ফল হলো তা বুঝতে পারা গেল না, কিন্তু চরণামৃত খেয়ে জ্বরের উপর আমার হলো ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই লাগলো। 10 বাদে বাবা একদিন টান দিয়ে মাদুলিটা ছিঁড়ে বাইরে ফেলে দিল। একদিন সময় সন্ধ্যেবেলা, পরিষ্কার মনে পড়ছে দৃশ্যটা। ঠাকুরদা এসে আমার বিছানায় আমার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে পড়েছিল। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে বললেন, কেমন আছিস আজ? ভুগে ভুগে কেমন আছি বোঝবার ক্ষমতা লুপ্ত হয়ে গেছে। তাই বললাম, ভালো আছি। ঠাকুরদা বললেন, তোর জন্য একটা পুজো করা হবে, বুঝলি? তাহলেই তোর অসুখ সেরে যাবে। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পুজো? কি পুজো? ঠাকুরদা আমার পায়ের কাছে বিছানায় বসলেন। বললেন, কাল রাত্রিরে ওই পড়তে পড়তে একটা জিনিস পেলাম, ভগবানই পাইয়ে দিলেন বলতে পারো। আমার ঠাকুরদা নরনাথ ঘোষ তান্ত্রিক ছিলেন। তা তো তোমরা জানো। তন্ত্র সাধনার ওপর ওনার অনেক বই ছিল। তার মধ্যে বেশিরভাগই হাতে লেখা পুঁথি। কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিছু চুরি হয়ে গিয়েছে, আবার কিছু রয়েও গিয়েছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল রাত্রিরে একটা ঘটনা পড়লাম, বুঝলে? ঠাকুমা বললেন, কি? লেখক বলেছেন, যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং কিছুতেই সে জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। ওরাসুর আবার কে? তা বিব্রত হয়ে বললেন, সে তোমাকে বোঝানো কঠিন হবে। জরাসুরকে দেবতাও বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। এরা শুধু অনিষ্টই করতে পারে। পুঁথিতে লিখেছে, জরাসুরের বিধিমত্ত পুজো করলে জ্বর কমে যায়। ঠাকুমা শঙ্কিত গলায় বললেন,
না, ও পুজো তোমার করতে হবে না। ঠাকুরদা বললেন, কেন? না, ওসব ঠাকুরের নামই শুনিনি কোনো। আর কি বা নামের ছিরি, শুনলেই শরীর হিম হয়ে আসে। দরকার হলে চেনা জানা ভালো ঠাকুরের পুজো করো, ও তোমায় করতে হবে না। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তিনি কারোর পরামর্শ মত বদলাবার পাত্র ছিলেন না। নিজে যা ভালো বুঝতেন তাই করতেন। বললেন, আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিকই করেছি। তা কি কখনো ভুল হতে পারে? ভগবান পাইয়ে দিয়েছেন। তা এ পুজো করবে কি করে? মন্তর টন্তর পাবে কোথায়? ঠাকুরদা খুশি হয়ে বললেন, ওইটাই তো মজা। জরাসুরের সমস্ত বিধি ওই বইতেই সংস্কৃতে লেখা রয়েছে, দেখবে। দাঁড়াও। একটু বাদে ঠাকুরদা তার পুঁথি নিয়ে ফিরে এলো। পুরোনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালিতে সব লেখা যেন অক্ষর। বলা বাহুল্য, মা বা ঠাকুমা কেউই বিন্দু বিসর্গ বুঝলেন না, কিন্তু ঠাকুরদা মহা উৎসাহে গড় করে দুর্বোধ্য সংস্কৃত পড়ে চলে গেলেন অনেকখানি। তারপর এক জায়গায় গিয়ে থেমে গিয়ে বললেন, এই হলো পুজোর নিয়ম আর মন্ত্র, বুঝতে পারলে তো? দেবভাষার মোহ বড় সাংঘাতিক। ঠাকুমা মাথা এলিয়ে সম্মতি দিলেন। ঠাকুরদা বললেন, আমার ভাগ্য খুব ভালো। ঠিক এর পরেই পুঁথির পাতাটা কিছুটা পুড়ে গিয়েছে, এই দেখো। দেখলাম সত্যি পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছে বটে। ঠাকুরদা বললেন, তাতে অবশ্য কোনো ক্ষতি হবে না। পোড়া জায়গাটার আগেই পুজো বিধি সম্বন্ধে লেখাটা শেষ হয়ে গিয়েছে। আর 12 দিন বাদে অমাবস্যা, ওই দিনই পুজো দেব। বাবাকে বললেন, হরিশ, কুমোরকে খবর দিস তো, কাল আমার সঙ্গে যেন দেখা করে। ঠাকুর করতে দিতে হবে। বাবা বললেন, ঠাকুর গড়ানো হবে নাকি? তা হবে বই কি, না হলে পুজো হবে কি করে? কেমন ঠাকুর? ঠাকুরদা একটু কেশে বললেন, ইয়ে, পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জরাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয়। তা সে আর কি করা যাবে। পরের দিন হরিশ কুমোর এসে হাজির। ঠাকুরদা আদৌ ভূমিকা না করে তাকে বললেন, তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে পুজোর জন্য, পারবে তো? আগে কিসের মূর্তি? জরাসুর। সে কি জিনিস? ঠাকুরদা তাকে ব্যাপারটা আদ্যপ্রান্ত বুঝিয়ে বললেন, সময় নেই মোটে। 11 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। 12 দিনের মাথায় পুজো। কর্তামশাই, মূর্তি দেখতে কেমন হবে? ঠাকুরদা একটু ইতস্তত করে বললেন, 3টে মাথা হবে, বুঝলে? 6টা পা, 6টা হাত, পেছনে একটা মোটা লেজও থাকবে। আগে ল্যাজ? হ্যাঁ, লেজে আর গায়ে বড় বড় কাটা, গায়ের রং ঘোর কালো, 3টে লাল রঙের বড় বড় চোখ হবে, তার ভিতরে একটা চোখ থাকবে কপালে। লাল জিভ বের করে দাঁড়িয়ে আছেন জরাসুর। কি, পারবে তো? আগে পারবো, তবে কথা হচ্ছে কি, এ পুজো কি না করলেই হতো না? কেমন কেমন ঠেকছে যেন। আরে রাখো তো, তুমিও দেখি মেয়েদের মতো আরম্ভ করলে। যে রোগের যে ওষুধ, বুঝলে না? যাও, কাজ করগে যাও। জরাসুরের পুজো নাকি বসত বাড়ির ভেতরে করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে যে করে দিল হরিশ কুমোর। ইতিমধ্যে গ্রামে এবং গ্রামের বাইরে রটে গিয়েছে ঠাকুরদা নাতির অসুখের জন্য কি এক বিকট মূর্তি বানিয়ে পুজো করছেন। রোজ সকাল থেকে সামিয়ানার তলায় ব্যাপারটা চোখে দেখবার জন্য ভিড় হতে লাগে। হরিশ কুমোর ওস্তাদ লোক, এখন বুঝি মানুষটা খাঁটি শিল্পী ছিল। কেবলমাত্র বর্ণনা শুনে অভূতপূর্ব কিছু সৃষ্টি করা 4টিখানি কথা।
সুন্দরকে যে সৃষ্টি করে, সে যেমন বড় শিল্পী, আবার ভয়ানক বিভৎস রস যে সৃষ্টি করতে পারে সেও বড় শিল্পী বলছে। হরিশ মাথা ঘামিয়ে এমন একটা বিকট মূর্তি তৈরি করলো যে দেখে পুজোর দিন আমার হৃদকম্প উপস্থিত হয়েছে। এদিকে সব আয়োজন মোটামুটি হয়ে গিয়েছে, শুধু পুরুত ঠিক করা বাকি ছিল। ঠাকুরদা নিজেই পুজো করবেন ঠিক করেছিলেন, কিন্তু এবার ঠাকুমা সমূর্তি ধরে ঝাঁঝালো গলায় জ্বালিয়ে দিলেন যে ঠাকুরদা বিপত্নী খাওয়ার পর যা খুশি করতে পারে, কিন্তু তার আগে নয়। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে ভয় পেতেন, ফলে তিনি গ্রামের ৩-৪ জন পুরুত মানুষকে বেছে নিয়ে সবচেয়ে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে পাকড়াও করলেন। তখন জরাসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসেছে। সেই বেচারি ঠাকুরের চেহারা দেখে ঘাবড়ে গিয়ে বলল, আগে এ আমার সাধ্যে কুলোবে না বাপু। ঠাকুরদা কার্যোদ্ধারের নানা রকম বাস্তব উপায় জানতেন, তার মধ্যে সবচেয়ে ফলদায়ী উপায়টি করে ঠান্ডা গলায় বললেন, ও, তোমার অসুবিধে হবে বলছো? তাহলে থাক, জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়, বিশেষত পুজো। আচ্ছা, সাঁতরাগাছি থেকে তাহলে পুরুত আনাতে হবে দেখছি। আসলে অনেকগুলো কাপড়, থালা, বাসন, ফল ফলাদি, তাছাড়া 1 মুঠো টাকা, দক্ষিণা, এসব বাইরের গ্রাম থেকে সে কেউ নিয়ে যাবে, এটা চাই না বলেই তোমাকে বলেছিলাম। বড় দক্ষিণা কিছু বেশি লাগলেও গ্রামের পুরুত করলেই ভালো হতো। তা তোমার যখন অসুবিধে। রামজীবনের 2 বয়স্ক মেয়ে তখন অবিবাহিতা, একমাত্র ছেলে পড়াশুনো এবং পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ায়। কাজেই রামজীবন প্রস্তুত করে বললেন, আগে না, অসুবিধে আর কি, তবে নিয়ম কানুন জানি না, তাই আর কি। এই পুজো তো বড় একটা হয় না। নিয়ম আমি তোমাকে বলে দেব। 3 দিন ঠাকুরদা পুঁথি নিয়ে সকাল সন্ধ্যা রামজীবনকে বোঝাতেন। শেষ দিন বললেন, এবার একটা দরকারি কথা বলি, শোনো। এ ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। বিসর্জন হবে না? তবে কি থাকবে? না, থাকবেও না। তবে ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে থেকে বোধহয় ভাবলেন ব্যাপারটা কিভাবে বললে ভালো হয়। তারপর বললেন, রামজীবন, পুজো হয়ে গেলে জরাসুরের মূর্তিটা গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে? উপর থেকে জল ঢেলে মাটি গলিয়ে ফেলতে হবে? বাধা দিয়ে ঠাকুরদা বললেন, জল দিয়ে নয়, রক্ত দিয়ে। রক্ত? হ্যাঁ, বলির পশু আগে থেকেই এনে রাখতে হবে। পুজো হয়ে গেলে একের পর এক বলি পড়বে, আর সেই রক্ত দিয়ে স্নান করাতে হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি গলে কাঠামো বেরিয়ে পড়ছে। রামজীবন নির্বাক হয়ে গেল। ঠাকুরদা বোধ হয় তার মনের ভাবটা বুঝতে পেরেছিলেন। হাত দুটোকে জড়িয়ে বললেন, রামজীবন, আপত্তি করো না ভাই, আর তোমাকে টাকার লোভ দেখাবো না। আমার নাতির অসুখ, তার কথা ভাবো। আমার বিশ্বাস এই পুজো না করলে সে আর বাঁচবে না। রাজি হও ভাই। মাথা নিচু করে রামজীবন বললেন, ভয় পাবেন না, কথা যখন একবার দিয়েছি কোনো কারণেই আর তা ফেরত নেব না। আপনার নাতিকে আমি আশীর্বাদ করছি। এভাবে অমাবস্যা এলো। ভোর থেকে বাইরে পুজোর জায়গায় জোড়া ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির কেউ আর ঘুমোয়নি। মা ঠাকুমা সারা রাত জেগে পুজোর সাজ করে দিয়েছে। সাধারণত সেই সময় কারো বাড়ি কোনো কাজ হলে উপস্থিত হলে পাড়ার সবাই সাহায্য করতে আসতো, কিন্তু জরাসুরের মূর্তি দেখে আর কারো সে সদিচ্ছা জাগে। তবে আগে না এলেও পুজোর দিন সকাল থেকে আশেপাশের 4-5খানা গ্রাম থেকে লোকজন এসে ভিড় করল। তাদের মধ্যে মূর্তির সামনে কুশাসনের উপর স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী। তার হাতে কোষ্ঠীর মতো গোল করে পাকানো কাগজ,
তাতে তিনি ঠাকুরদার পুঁথি থেকে পুজোর মন্ত্র নকল করে নিয়েছেন। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর নরম গলায় জিজ্ঞাসা করলেন, খুব কি কষ্ট হচ্ছে দাদু? বললাম, হ্যাঁ। ঠাকুরদা মাথায় হাত বুলিয়ে বললেন, আর ভয় নেই, এইবার সব সেরে যাবে। নে ওঠ দেখি, আমার সঙ্গে চল। ঠাকুমা বললেন, না না, ওকে ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও এখানেই থাক। ঠাকুরদা মৃদু গলায় বললেন, কিন্তু পুজোর জায়গায় যে ওকে থাকতেই হবে। না না, ও যাবে না। ঠাকুরদা আমার মায়ের দিকে ফিরে বললেন, বৌমা, ওকে বোঝাও তো, বলো যে আমার নাতিকে আমি কারোর চেয়ে কম ভালোবাসি না। মা চুপ করে রইলেন। আমি বিছানা ছেড়ে কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, চলো, আমি তোমার সাথে যাব। বাড়ির পিছন দিকে খিড়কির পুকুর। তারপরে এনে ঠাকুরদা বাবাকে বললেন, যাও, ওকে ধরে চান করিয়ে দাও, হাত ধরে নামাও পইটা দিয়ে। পরিবারের সবাই আপত্তি করার ভাষা হারিয়ে ফেলেছিল। আমার গায়ে তখন কম করে 103 জ্বর। বাবা বিনা বাক্য ব্যয় আমাকে পুকুরে ডুব দিয়ে আনলেন। ঠাকুরদার হাতে গামছা আর নতুন কাপড়। সেই কাপড় পরে পুজোর জায়গায় গেলাম। সব লোক যেন কেমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুরের মূর্তির সামনে বসে উপর দিকে তাকালাম। এই প্রথম জরাসুরের মূর্তির সঙ্গে চোখাচোখি হলো। কি ভয়ানক মূর্তি না বানিয়েছে হরিশ কুমোর। ওর কৃষ্ণবর্ণ শরীরে বড় বড় 3টে ভাটার মতো লাল চোখ, গায়ে পেরেকের মতো খোঁচা খোঁচা কাটা, 3টে মাথা, 6টা পা। পৃথিবীর সব কুশ্রিতাকে একত্র করে এক ভয়াবহ দুঃস্বপ্নের জন্ম দিয়েছেন এ স্রষ্টা। বাবা ঠাকুরদা আগেই স্নান সেরে নিয়েছিলেন। তারা দুজনে আমার দুপাশে বসলেন। পুজো শুরু হলো। চারদিক থেকে বেদম ঢাকের আওয়াজ বাজছে। ধুনোর ধোঁয়ায় চারিদিক অন্ধকার। রামজীবন চক্রবর্তী তৃপ্তম্বরে মন্ত্রপাঠ করতে চলেছে। আমি দুর্বল শরীরে কোনো মতে আসনে বসে আছি মাত্র। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রয়েছে। ঘণ্টাখানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন হেঁকে বললেন, সরে যাও সব, এবার বলি। ঠাকুরদা কত করেছিলেন আমার জন্য। কত বড় মূর্তি গলাতে কত ছাগল বলি দিতে হবে তা কি ঠিক আছে? কাজেই নিখুঁত দেখে বহু জোগাড় করে রাখা হয়েছে। ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামার রামদা হাতে এগিয়ে নিয়ে কাজ শুরু করল। সমবেত সবাই নির্বাক আতঙ্কে তাকিয়ে দেখছে। কত মানুষ জড়ো হয়েছে সেখানে, কিন্তু এতটুকু শব্দ নেই কোথাও। জরাসুরের শরীর দিয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, বলে যাচ্ছে চোখ মুখ বিকৃত অর্ধগলিতাঙ্গে কি বিভৎস হাসি হাসছে দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। পেছনে তাকিয়ে দেখি অনেকেই এ দৃশ্য সহ্য না করতে পেরে কখন নিঃশব্দে পূজা মণ্ডপ শূন্য করে চলে গিয়েছে। সেই শূন্যতার মধ্যে কেবল একটু একটু বাদে বাদে উঠছে নামছে নিবারণ কামারের রামদা। তারও চোখ জরাসুরের মতো লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে চকচকে ঘাম। এক সময় চারিদিকে রঙিন থকথকে কাদার মধ্যে জরাসুরের মূর্তির অবয়বহীন কাঠামোটা দাঁড়িয়ে রইল, আর সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমি এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলে। ঠাকুরদা বুকের মধ্যে আমাকে ধরে বাড়িতে নিয়ে আবার আমাকে বিছানায় শুয়ে অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসলেন। বাবা নিজে বাতাস করতে লাগলেন পাখা দিয়ে। মা চোখে আঁচল দিয়ে কাঁদছেন। কেবল ঠাকুরদা অবিচলিত। তিনি তখনই আবার বেরিয়ে গেলেন। জরাসুরের কাঠামোটা নদীর ধারে নিয়ে গিয়ে দাহ করে ফেলতে হবে, তাই নাকি নিয়ম।
কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, জরাসুর জাগ্রত দেবতা বলেই হোক বা ঠাকুরদার দৃঢ় ইচ্ছা শক্তির ফল হিসেবেই হোক, সবাইকে অবাক করে পরদিন আমার জ্বর সেরে গেল এবং আর এলো না। তারপরও কিছুদিন বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকত। একটু বাদে বাদে আমার কপালে হাত দিয়ে দেখা হতো, কিন্তু সত্যি জ্বর আর এলো না। ঠাকুরদার সম্মান দারুণ বেড়ে গেল, শুধু পরিবারের ভেতরে নয়, আশেপাশের বহু গাঁয়ের লোকজন তাকে একজন গণ্যমান্য ব্যক্তি, একজন বিচক্ষণ মহাপুরুষ বলে মনে করতে লাগলো। সারাদিন বিস্তর লোকের নানান পরামর্শ দিতে আসত। মূর্তির চোটে ঠাকুরদা অর্ডার দিয়ে কাশি থেকে উৎকৃষ্ট অম্বরী তামাক আনায়। অবশ্য এ সম্মান বেশি দিন ভোগ করতে পারে। আমার জ্বর সারার ঠিক 6 মাসের মাথায় ঠাকুরদা মারা গেল। যন্ত্রণাহীন, কাউকে কষ্ট দিল, বিছানাতেও পড়ে রইলেন না। একদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা গেল বিছানায় তার প্রাণহীন দেহ পড়ে আছে। রাত্রিরে ঘুমের মধ্যে কখন প্রাণ বেরিয়ে গিয়েছে। বোধহয় মৃত্যু আসন্ন অনুভব করে ইষ্টমন্ত্র জপ করেছে, কারণ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কর ধরা ছিল। সবাই বলল সন্ন্যাস হল। এইভাবে ঠাকুরদা চলে গেল। ঘটনাটা এখানেই শেষ হতে পারে, কিন্তু বলো না, বিধাতা পুরুষ বড় রসিক। আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার রয়েছে। জানলাম প্রায় 35 বছর পর, তখন আমার অনেক সাধুসঙ্গ করা হয়ে গিয়েছে। পাক্কা ভবঘুরে সন্ন্যাসী তান্ত্রিক। একদিন ঘুরতে ঘুরতে গ্রামের প্রান্তে একজন সাধুর মঠে আশ্রয় নিয়েছিলাম সন্ধ্যেবেলায়। বেশ সৌম্য দর্শন সাধু, ভারী ভালো ব্যবহার করলেন আমার সাথে। তার আদেশ, তার শিষ্যরা আমাকে যত্ন করে খাওয়ালো। রাত্রিরে সুন্দর শোবার জায়গা করে দিল। পরদিন সকালে আমি চলে যাব, তাই রাত্রিরে খাওয়ার পরে সাধুর কাছে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ দিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথা বলতে আরম্ভ হলো। অনেক রাত অবধি গল্প চলল। কথায় কথায় সাধুকে জরাসুরের পুজোর ব্যাপারটা বললাম। শুনে সাধু আমার দিকে তাকিয়ে বললেন, সে কি, তোমার ঠাকুরদা জরাসুরের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা। তার কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? বললাম, ঠাকুরদার তো অনেক পুরনো পুঁথি ছিল, আমাদের পারিবারিক সম্পত্তি, তাতেই পেয়েছিলেন। সাধু বললেন, কিন্তু সমস্ত বিবরণ পড়েও তিনি পুজোয় নেমেছিলেন। পুজোর সংকল্প কার নামে হয়েছিল? বললাম, ঠাকুরদার নাম। বাবা নিজের নাম করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুরদা রাজি হন। পুঁথিটা আস্ত ছিল? বললাম, না না, শেষের পাতার অর্ধেকটা কিভাবে যেন পড়ে গিয়েছিল। অবশ্য তাতে কোনো ক্ষতি হয়নি। সাধু বললেন, হয়েছে হয়েছে, ক্ষতি হয়েছে। অবাক হয়ে বললাম, কিরকম? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন। আমাকে বললেন, এই দেখো, আমার কাছেও একখণ্ড আছে। শেষ পাতা পুড়ে না গেলে ঠাকুরদা দেখতে পেতেন। জরাসুরের পুজোর নিয়মের শেষে সাবধান করে দিয়ে লেখা আছে, যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যে তার মৃত্যু হবেই। 6 মাস পরেই তো তোমার ঠাকুরদা মারা গেছিলেন বলছো। আমি নির্বাক হয়ে রইলাম। আজ কোথায় বা স্নেহময় ঠাকুরদা, কোথায় বা ঠাকুমা, মা, বাবা, সব স্বপ্নের মতো মিলিয়ে গেছে। একটু পরে বললাম, সাধুজি, আমার মনে হয় আপনার একটু ভুল হচ্ছে। উনি বিস্মিত ভাবে বললেন, ভুল? হ্যাঁ, ও কথাটা আস্ত থাকলেও ঠাকুরদা পুজো করতেন। আমি ঠাকুরদার নয়নের মনি ছিলাম। সাধু চুপ করে বললেন। আমিও আর কিছু বললাম না, কিন্তু আরেকটা কথা আমার মনে ঘোরাফেরা করছে।
এখন তা আমার দৃঢ় বিশ্বাস। কথাটা হচ্ছে এই যে ঠাকুরদা নিজেই ও পাতার শেষটা পুড়িয়ে ফেলেছিল, পাছে কেউ পুড়ে ফেলে তাকে বাধা দেয়। তাই আমাকে ঠাকুরদা বড়ই ভালোবাসতেন। তারানাথ গল্প থামিয়ে চুপ করে রইল। জল চকচক করছে নাকি তার চোখে। এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন ওঠাতে পারলাম না। আজকের মতো গল্পটপের সময় শেষ। আজকে শুনলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও জলাশয়। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব ঠিক রবিবার রাত্রি 8টায়। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত্রি 8টায়। আর নিজে তো গল্প শুনছেন, শেয়ার করুন বন্ধুদের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কলকাতা। শুভরাত্রি।